বর্তমান বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ অনেক জল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল নিজেই ফাঁস করে দিলেন। খুবই ইন্টারেস্টিং এবং খুব সিরিয়াস আলোচনা। এই বিএনপি কিছুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এই বিএনপি ভারতের কোলে ওঠা এক নব্য প্রো বাম বিএনপি, প্রো ইন্ডিয়ান, প্রো বাম, লেফট ওরিয়েন্টেড একটা দল বিএনপি। যে বিএনপি গর্বের সাথে একসময় পরিচয় দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীরা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি, খন্দকার মাহবুব স্যারেরা একটা পরিচয় দিতেন, ব্যারিস্টার মওদুদ আহমেদরা। সেই বিএনপি নেই। এই বিএনপির উপর বাম ভূত সওয়ার করেছে, জিয়াউর রহমানের আদর্শকে লাথি মেরেছে। প্রথম আলোর সাথে মিলে আনুষ্ঠানিকভাবে আরেক ঘটনা বিএনপি ঘটিয়ে দিয়েছে মির্জা ফখরুল। দর্শক, এই বিএনপি যে জিয়াউর রহমানের বিএনপি নয় সেটা তো আপনারা দেখেছেন আগেই, যে জিয়াউর রহমান সারা জীবন স্লোগান দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদকে উচ্ছেদ করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করেছে। জিয়াউর রহমান ভার্সাস আওয়ামী লীগ রাজনীতি ছিল, বা বিএনপি ভার্সাস আওয়ামী লীগ রাজনীতি ছিল মূলত এই পয়েন্টকে কেন্দ্র করে যে ওরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। সেই জিয়াউর রহমানের কবরে লাথি দিয়ে যুবদল নেতা এক পান্ডা, মাস্তান, গুন্ডা, নেশাখোর, চান্দাবাজ রবিউল ইসলাম নয়ন এ বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, যেটা আওয়ামী লীগ বলতো বিএনপির বিরুদ্ধে। অতএব এই বিএনপি যে জিয়াউর রহমানের বিএনপি নয়, ক্লিয়ার এখানে। এখন মির্জা ফখরুল কি কাজ করেছে দেখেন। প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে প্রথম আলো শিরোনাম, প্রথম আলো তো চালাক, কারণ প্রথম আলো চাই মির্জা ফখরুলদের ব্যবহার করতে পেরেছে। আর মির্জা ফখরুল তো প্রথম আলো পন্থী। মির্জা ফখরুল একটা আজব লোক। এর বাবা ছিল রাজাকার, এ নিজে বামপন্থী ছিল, এখনো তার মধ্যে বামভূত আছে। মির্জা ফখরুল কতটা বিতর্কিত আপনারা জানেন। কোরআনের সাথে রাজনীতি মিলাবেন না, ইসলামের রাজনীতি নাই, এই হচ্ছে মির্জা ফখরুল। আমরা ওই কোরআন সুন্নাহর রাজনীতি সমর্থন করি না, এটা মির্জা ফখরুল বলেছেন। তো দর্শক, সেই মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে প্রথম আলো শিরোনাম, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। তো মির্জা ফখরুল দক্ষিণপন্থীদের উত্থান দেখে উদ্বিগ্ন, চিন্তিত। তা আমাদের দর্শক মন্ডলী অনেকেই হয়তো বা জানেন না যে দক্ষিণপন্থী কি। এটা আগে প্রথমে ক্লারিফাই করি, ব্যাখ্যা করি, তারপরে মির্জা ফখরুলের যে কতটা অধপতন, বিএনপির যে কতটা অধপতন সেদিকে যাচ্ছে। দর্শক, দক্ষিণপন্থী শব্দটার অনুবাদ করলে হয় সাউথ ওরিয়েন্টেড, এরকম কিছু, কিন্তু না। রাজনীতিতে বা দক্ষিণপন্থী দলের অনুবাদ সাউথ না, দক্ষিণপন্থী দলের অনুবাদ হচ্ছে রাইট উইং, রাইটিস্ট। তাহলে দর্শক, দক্ষিণপন্থী দলের উত্থান মানে হচ্ছে ডানপন্থী দলের উত্থান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে কি বুঝলেন যে ডানপন্থী দলের উত্থান দেখে উদ্বিগ্ন। মজার না বিষয়টা? তাহলে কি বামপন্থীদের উত্থান চান? দক্ষিণপন্থী মানে ডানপন্থীদের উত্থান দেখে তিনি উদ্বিগ্ন, তাহলে তিনি বামপন্থীদের উত্থান দেখলে খুশি, তিনি নিজে বামপন্থী। বিষয়টা কি এরকম বোঝায় না? দক্ষিণ পন্থা বলতে কি বোঝায়, দক্ষিণ পন্থার বৈশিষ্ট্য কি, দক্ষিণপন্থী পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো যদি আপনারা স্টাডি করেন, অ্যানালাইসিস করেন, তাহলে যেটা পাবেন, দক্ষিণপন্থী রাজনৈতিক দলের মেজর দুইটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ন্যাশনালিজম এবং ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধ, যে দুইটা জিয়াউর রহমান প্রাইমলি গ্রহণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এর মানে, এবং আপনি যদি বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির হিস্ট্রি পড়েন বা এটা নিয়ে স্টাডি করেন, কোন থিসিস পড়েন, কিংবা আপনি যদি জাস্ট গুগল করেন, যে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের তালিকায় সবার উপরে দেখবেন বিএনপির নাম। বিএনপি এবং ইসলামপন্থী দলগুলো হচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক দল। কারণ ওই যে দক্ষিণপন্থার দুইটা বৈশিষ্ট্য বললাম, জাতীয়তাবাদ এবং ইসলাম ধর্মীয় মূল্যবোধ, এই দুইটা বিএনপি ম্যাসিভলি ধারণ করতো জিয়াউর রহমান, খালেদা জিয়া। তাহলে কি দাঁড়ালো? বিএনপি নিজেরাই ছিল দক্ষিণপন্থী রাজনৈতিক দল, যা জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বলতো। সেই বিএনপির মহাসচিব এখন দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান দেখে উদ্বিগ্ন। এর মানে কি, জিয়াউর রহমান যে দক্ষিণপন্থী রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, যে ডানপন্থী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে গেছেন, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের যে বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, সেই বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। এই বিএনপি হচ্ছে বামপন্থী বিএনপি। এরা দক্ষিণপন্থী নয়। দক্ষিণপন্থার বিপরীত হচ্ছে লেফট উইং, তারা লেফটিস্ট পলিটিক্যাল পার্টি। চিন্তা করছেন, দক্ষিণপন্থী রাজনৈতিক দল আরো বৈশিষ্ট্য আছে, ফ্রি মার্কেট ইকোনমি, কনজারভেটিজম, তো এগুলোতে বিএনপি বিশ্বাস করে না। তো এই বর্তমান বিএনপি তারা ইসলামপন্থী, জামাত, চরমনাই এদেরকে দক্ষিণপন্থী বলে ট্যাগ দিচ্ছে, অথচ তারা নিজেরাই ছিল দক্ষিণপন্থী। তাহলে এখন আনুষ্ঠানিকভাবে বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়াকে লাথি মেরে তারা বামপন্থী হয়েছে, মানে আওয়ামী পন্থী, আওয়ামী লীগের মতো।
বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটিয়েছে? এই দক্ষিণপন্থী বামপন্থী বা ডানপন্থী বামপন্থী যারা বোঝেন না তাদের অবগতির জন্য আরেকটা লাইন বলছি, সেটা হচ্ছে 1789 সালের দিকে ফ্রান্সে যখন তুমুল উত্তেজনা, তখন ফ্রান্সের যে ন্যাশনাল অ্যাসেম্বলি বা পার্লামেন্টে সংসদ সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে বসতো। বিশেষ করে যারা প্রগতিশীল, সকল প্রগতিশীল গণতান্ত্রিক, এরা এক পাশে বসতো, আর যারা রাজতন্ত্রের পক্ষে ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের প্রাকারে অথবা কিছুটা কনজারভেটিভ, তারা বলতো বসতো এক পাশে। ওই দুই পাশে বসা পার্লামেন্টের স্পিকারের ডান পাশের গ্রুপকে বলা হতো ডানপন্থী, বাম পাশের গ্রুপকে বলা হতো বামপন্থী। তখন থেকে এই ডানপন্থী বামপন্থী বলা হতো। আর ওই ডান পাশের যে গ্রুপটা, ওইটাকেই পরবর্তীতে প্রতীকী অর্থে অনেকে দক্ষিণপন্থী বলে। এটি বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে ব্যবহৃত বা ওয়ার্ল্ড ওয়াইড হয়। ওয়ার্ল্ড ওয়াইড দক্ষিণপন্থী দল, যেমন যুক্তরাষ্ট্রে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, এটাই কিন্তু একটা ডানপন্থী দল। যুক্তরাষ্ট্রে কনজারভেটিভ পার্টি একটা ডানপন্থী দল, ভারতের বিজেপি একটা ডানপন্থী দল, যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করে বা ধর্মীয় মূল্যবোধ ধারণ করে। আর যারা ধর্মকে আফিম মনে করে তারা হচ্ছে বামপন্থী দল। তাহলে বিএনপি হচ্ছে ধর্মকে আফিম মনে করা দল। তো এই যে আকিদা বিএনপির, এটা যে সত্য সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ বিএনপি সারা জীবন ছিল ডানপন্থী দল, হুজুরদের সাথে চলেছে, তাদের শত্রু ছিল ভারত আওয়ামী লীগ। এখন বিএনপি ডানপন্থীদের শত্রু মনে করে নিজেরা বামপন্থী হয়েছে, ধর্মীয় মূল্যবোধ আর লাগে না, এখন হুজুরদের চামড়া তুলে নিতে চায়। চরমনায় পীরকে বলে মিথ্যা বলে নেশাখোর পীর সাহেব চরমনায়, এবং তার চামড়া তুলে নিতে চায়। মসজিদে বসে প্রোগ্রাম করার বিরোধিতা করে। ছাত্র দলের সভাপতি বলে যে ফজরের নামাজের পর একটা দল মসজিদে প্রোগ্রাম করে, এটা নিয়ে তাদের আপত্তি, অথচ এটা কোনোদিন তাদের আপত্তি ছিল না। তাহলে এই বিএনপি কি বিএনপি, কোন বিএনপি? আসলে যে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি যে তারা আদর্শ চেঞ্জ করেছে। এই বিএনপিকে এতদিন যারা ভোট দিতেন, এখন যে তাদের জন্য ভোট দেওয়া জায়েজ নাই, ক্লিয়ার হাতে কলমে আশা করি বোঝাতে পেরেছি। এবং প্রথম আলোর সাক্ষাৎকার করলে আপনি অবাক হবেন, এখানে নানান কথা, যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নানান সূক্ষ্ম ন্যারেটিভ আছে এখানে। রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। তাহলে বামপন্থীদের উত্থান দেখতে চান, আপনি নিজেই বামপন্থী। জনগণ এই বস্তা পচা এই বাম ঘরানার দল, যদিও বিএনপি ওইভাবে লেফটিস্ট না, কিন্তু ধর্ম প্রশ্নে তারা লেফটিস্ট, ধর্মকে আফিম মনে করে, ওই প্রশ্নে অ্যাটলিস্ট লেফটিস্ট। আর মূল কথা হচ্ছে জিয়াউর রহমান আদর্শে নাই। বিএনপি নিজেরা গর্বের সাথে ডানপন্থী হিসেবে পরিচয় দিত, এখন ডানপন্থীদের গালি দেয়। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক নানান গোষ্ঠীর নজিরবিহীন তৎপরতার খবর প্রচার করছেন বাংলাদেশের আলেম ওলামা হুজুরদের একটা অংশ। আলেম ওলামা হুজুরদের একটা অংশ রাজপথে নেমে গিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ শেষ, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন, আমেরিকার হাতে তুলে দিয়েছেন, জাতিসংঘ মানবাধিকার অফিস খুলছে, এখন সমকামিতাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, শেষ। মার্কিন সেনা বাংলাদেশে এসেছে, ট্রেনিং দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনীকে, মানবিক করিডোর দিয়ে দিছে, অতএব শেষ, বাংলাদেশ দেশ বিক্রি করে দিয়েছে। ইউনূস ভালো না, ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করো। আবার কেউ কেউ বলছেন যে হাসিনা ভালো ছিল। তো দর্শক, এটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে অনেক বিভ্রান্তি, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী, আবার কওমি আলেম ওলামাদের একটা অংশ, আবার যারা একসময় ছাত্রলীগ করতো, শামসুল আরেফিন শক্তি, এরা মাঠে নামছে। আবার যারা মানহাজি ছিল বাংলাদেশে, উগ্রবাদী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তারা মাঠে নেমেছে যে জাতিসংঘের অফিস করতে দেওয়া হবে না, মানবাধিকার অফিস। এটাকে তারা বাংলাদেশ নিয়ে নজিরবিহীন তৎপরতা বলছে, এবং অনেকে বলছেন হাসিনার আমলে যেটা সম্ভব হয়নি, ইউনূসের আমলে সেটা সম্ভব হয়েছে। আসলে কি তাই? ঘটনাটা কি? হুজুররা একদম জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতি এত ক্ষোভ কেন? শুধু জাতিসংঘের মানবাধিকার অফিস না, আরো নানান বিষয়। একজন লিখেছে মানবিক করিডোর প্লাস জাতিসংঘ সমকামী সম অধিকার অফিস, এর মানে মানবাধিকার অফিসকে বলছে সমকামীদের অধিকার অফিস। অস্ত্র বাণিজ্য চুক্তি, জঙ্গি নাটক, 1 বছরে 3টি যৌথ মহড়া, মানে আমেরিকা সেনাবাহিনী আর বাংলাদেশ, এর মানে বাংলাদেশকে বিক্রি করে দিছে আমেরিকার কাছে। এটা বোঝানোর চেষ্টা করছে এই সাবেক ছাত্রলীগের হুজুররা। এখানে তারা স্লোগান দিচ্ছে, কারো অভিভাবক দিল্লি, আবার কারো অভিভাবক ওয়াশিংটন। এর মানে আওয়ামী লীগের অভিভাবক দিল্লি আর ইউনূস সরকারের অভিভাবক ওয়াশিংটন। এমনকি বাংলাদেশের ইসলামিক পার্টি জামাত চরমনাই, তাদের ক্ষেত্রেও বলছে তাদের অভিভাবক ওয়াশিংটন, এই কারণে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে বলে না। মানে ক্ষোভটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ, আমরা দিল্লির গোলামি করিনি, ওয়াশিংটনের গোলামি করবো না ইনশাআল্লাহ, ইন্তেফাদা বাংলাদেশ, এরকম নানান প্রচারণা। এবং এনায়েতুল্লাহ আব্বাসীদের জ্বালাময়ী বক্তব্য আপনারা দেখছেন। একই সাথে 71 টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে জঙ্গিদের তালিকা করছে, জঙ্গি গোষ্ঠী, সেটার বিরুদ্ধে বলা হচ্ছে যে আবার জঙ্গি নাটক করা হচ্ছে। তো এগুলো কি আসলেই বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটছে? বাস্তবতাটা কি?
প্রথমে বলবো দর্শক, এই যে হুজুররা যারা মাঠে নামছে এরা কারা? হাসিনার বিরুদ্ধে গত 15 বছরে ইসলামের বিরুদ্ধে কত কর্মকাণ্ড, এদের অবদানটা কি? এরা কি করতে পেরেছে? হ্যাঁ, কিছু কিছু কথা বলেছে এনায়েতুল্লাহ আব্বাসীরা বা আরো অনেকে, কিন্তু তাদের আউটকামটা কি, কি ফল এসেছে? অথবা হাসিনার বিরুদ্ধে কোন ভাষায় কতটুকু বলেছে, কতদিন রাজপথে নেমেছে? কারা হাসিনার অভিভাবক দিল্লি জীবনে বলতে সাহস পেয়েছে? না। এমনকি এই যে মামুনুল হক সাহেবরা, চরমোনাই, জামাত, এই জাতিসংঘের মানবাধিকার অফিসের বিরুদ্ধে কথা বলছে না, তাতেও তারা ক্ষুব্ধ, তাদেরকেও দালাল বলছে। আবার আহ এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আর্মি যৌথ মহড়ার বিরুদ্ধে বলছে না, তাতেও তারা ক্ষুব্ধ। দেখেন, এরা ভূ রাজনৈতিক এক্সপার্ট সেজেছে এই হুজুররা। তারা যৌথ মহড়াকে দেশ বিক্রি করে দেয়া, মানবাধিকার করিডর, মানবিক করিডর, এইসব বিষয় নিয়ে কথা বলে এখন এক্সপার্ট আছে। আসলে কি? আসলে এগুলো হচ্ছে সব প্রতারণা। এগুলো ডিজিএফআই এই হুজুরদের মাধ্যমে করাচ্ছে। এগুলো সব গোয়েন্দা সংস্থার হুজুর। সবাই যে গোয়েন্দা সংস্থার হুজুর তারা না, অনেকে আবেগে না বুঝে নেমেছে, কিন্তু মূল নিয়ন্ত্রণটা হচ্ছে ডিজিএফআই হাতে। দেখেন, সহজ হিসাব, জাতিসংঘের মানবাধিকার অফিস এটাকে সমকামিতার অধিকার এবং মার্কিন হেজিমনি হিসাবে তারা প্রচার করছে, অথচ আমেরিকা, ইসরায়েল তারা এই মানবাধিকার অফিস থেকে বের হয়ে গেছে। তারা নিজেরাই এটাকে সমর্থন করে না। তাহলে হুজুরদের আন্দোলন কতটা অপদার্থ ক্লিয়ার। মূলত বাংলাদেশকে আরেক বেকায়দায় ফেলতে এই হুজুরদের ব্যবহার করছে, এই অর্ধশিক্ষিত হুজুরদের ব্যবহার করছে গোয়েন্দা সংস্থা। অনেকে না বুঝে এই ফাঁদে পা দিয়েছে। আসলে মানবাধিকার অফিস এটা ক্ষতিকর কিছু না। অনেকে বলছে যে সেই পূর্ব তিমুর এই মানবাধিকার রক্ষার নামে আস্তে আস্তে স্বাধীন করে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশে আপনার কে কি স্বাধীন করবে? এটা কি ফাও কথা নাকি যে বাংলাদেশের একটা অংশ স্বাধীন করে দিবে? পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের, সেই ইন্দোনেশিয়ার আন্ডারে পূর্ব তিমুর আর বাংলাদেশের সাথে কোনো মিল আছে? সেখানে একটা গৃহযুদ্ধের ইতিহাস আছে, নানান কিছু আছে। বাংলাদেশে এগুলো কিচ্ছু না। আবার পূর্ব তিমুরে জাতিসংঘের অধীনে নির্বাচন হয়েছে, জাতিসংঘ সরাসরি প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে। এখানে তো আর ওরকম কিছু নেই। তো দর্শক, আহ এগুলো প্রোপাগান্ডা। মানবাধিকার অফিস, যৌথ মহড়া, এটা হাসিনার আমলেও হয়েছে। এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ মহড়া, ভারত বাংলাদেশ যৌথ মহড়া, এটা মিলিটারি প্র্যাকটিস। এটা প্রত্যেক বছর বিএনপি, জামাত যখন ক্ষমতা ছিল তখনও হয়েছে, আওয়ামী লীগ গত 15 বছর হয়েছে, এখনো হচ্ছে। এটা নতুন ভাবে কোনো যুক্তি টুক্তি কিচ্ছু না। অতএব হুজুরদের এই আন্দোলন, প্রোপাগান্ডায় আস্থা রাখা যাবে না। জাতিসংঘের মানবাধিকার অফিস এটা ক্ষতিকর কিছু না। কখনো এই সমকামিতার অধিকারকে তারা জোর করে চাপিয়ে দিতে পারবে না। এদের মানবাধিকার এটা না মানলেও কিছু না, এটা থেকে বাংলাদেশ বেরো হয়ে যেতে পারে চাইলে। যেমন যে আমেরিকার সাথে ট্যাগ করে হুজুর এত কথা, সেই আমেরিকা এবং ইসরায়েলি এই মানবাধিকার কাউন্সিল মানে না। এখন আপনি কি বলবেন? এগুলো কি এরা জানে না? এখন আসেন যে জনগণের করণীয়। কিছু হুজুর ডাকছে এই বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে ইউনুস, এটা ইউনুস সরকারের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রের অংশ। কিছু হুজুর ডাকছে আসেন আমরা শুক্রবার জুমার নামাজের পরে মিছিল করি, মানবাধিকার অফিস হতে দেওয়া যাবে না, অমুক ইত্যাদি ইত্যাদি। তাহলে ইসলামপন্থী সাধারণ জনগণ কি করবে? আপনাদেরকে বলবো, জামাত ইসলামী এবং চরমনের উপর আস্থা রাখুন। কোনটা ভালো কোনটা মন্দ তারা এটা জানে, বুঝে, তাদের গবেষণা আছে। তারা রাজনীতি করে ঘাস খেয়ে না, তারা বুঝে। জামাত চরমনার সংগঠন সারা পৃথিবীতে আছে, জাতিসংঘের সাথে তাদের যোগাযোগ আছে, যুক্তরাষ্ট্রের সাথে আছে। কোনটা ক্ষতিকর, কোনটা বাংলাদেশের মানুষের ইমান আখলাক নষ্ট করবে, কোনটা করবে না, কোনটা দেশ বিক্রি করে দেখি, এটা তারা জানে। তারা প্রকৃত ইসলামপন্থী শক্তি। তারা উগ্রবাদকেও সমর্থন করে না, আবার জঙ্গি নাটককেও সমর্থন করে না। ইসলামের বৃহত্তর স্বার্থে যা করা দরকার, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা করবে। হ্যাঁ, আপনি জামাত শুধু বা শুধু চরমনায় বা এদের ক্ষেত্রে আপনি আপত্তি করতে পারেন, দ্যাটস রাইট। কিন্তু জামাত চরমনায় একসাথে, আর জামাত চরমনায় থাকা মানে মূলধারা সব ইসলামপন্থীরা এদের সাথে থাকা, সবাই একসাথে ভুল করবে না। অতএব জাতিসংঘের মানবাধিকার অফিসের বিরোধিতা যদি করতে হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়ার বিরোধিতা যদি করতে হয়, সকল মানবিক করিডোরের বিরোধিতা যদি করতে হয়, তাহলে জামাত চরমনাই করবে। কোনো বইফুরের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। 15 বছরে কোনো কিছু আনকাউন্টেবল যাবে না। প্রফেসর ইউনূস যুগান্তকারী নির্দেশনা দিয়েছে, অসাধারণ কিছু কাজ করছেন। দেখেন, যখনই ইউনূস বিএনপির সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছে, তখনই প্রফেসর ইউনূস অসাধারণ কাজ করা শুরু করেছে। বিএনপির খপ্পরে পড়ে ধ্বংসের পথে গিয়েছিলেন, কিন্তু এখন লাইনে এসেছেন। 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করার নির্দেশ প্রধান উপদেষ্টা। এর মানে
রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন। এবং বিএনপি কি আকাম করেছিল বিএনপির ইতিহাসে, এটা ইউনূস সরকার নেবে না, কিন্তু এটা বের হয়ে যাবে, এটা আসবে, এটা নিয়ে গবেষণা হবে। আওয়ামী লীগের 15 বছরের আকামের উপর থিসিস হবে, বিএনপির আকামের উপর থিসিস হবে। বিএনপির শুধু গত 1 বছরের আকাম না, বিএনপি 91 থেকে 96 কি করেছে, 2001 থেকে 2006 তারেক রহমান কত টাকা চান্দা খেয়েছে, কোন কোন জায়গাতে, কোন কোন পেট্রোল পাম্প থেকে কত পার্সেন্ট নিয়েছে, সব কিছুর হিসাব আসবে। তারেক রহমান পেট্রোল পাম্প থেকে 10% চাঁদাবাজি খাইতেন, সব জায়গা থেকে। গিয়াসউদ্দিন মামুনরা, এমন কোন জায়গা নাই যেখান থেকে তারেক রহমান 10% চাঁদা না খাইতেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে তারেক রহমান মজলুম এই সেন্সে তিনি চাঁদা খাইতেন 10%, কিন্তু প্রচার হতো যে তিনি চাঁদা খান 90%। কারণ তার যে লোক, তারা 90 টাকা উঠিয়ে তাকে দিত 10 টাকা, আর বাকিগুলো তারা নিজেরা খাইতো। মানে তারেক রহমান বিএনপির পান্ডাদের নির্দেশ দিতেন অমুক জায়গা থেকে 10% চাঁদা আনো, মানে 100 টাকায় 10 টাকা আনো। ওরা আনতো মনে করেন যে 80 টাকা 90 টাকা, তারপর বাকিটা ওরা খেত আর 10 টাকা দিত তারেক রহমানকে। এই দিক থেকে তারেক রহমান মজলুম। হোয়াটএভার, প্রফেসর ইউনূস 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকাকরণ এগিয়ে দিয়েছেন। এর মানে শুধু জুলাই গণঅভ্যুত্থান না, সবকিছুর হিসাব প্রফেসর ইউনূস নেবেন। এটা যেরকম হবে, এর সাথে প্যারালালি দেখবেন যে বিএনপির আকামের হিসাব হবে। আবরার ফাহাদের পরিবারকে ডেকে কথা বলছেন, সাক্ষাৎ করছেন। এই অসাধারণ কাজগুলো প্রফেসর ইউনূস শুরু করেছেন। আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশে হাসিনার পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমি একটু বলি কিভাবে। আবরার ফাহাদের হত্যার পরে এই বইটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। সেটা ছিল আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য এবং ছাত্রলীগের জন্য বড় ধাক্কা। অনেক চেষ্টা করেছিল বইটা প্রতিষ্ঠা পেতে, কিন্তু পারেনি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নূর বা বিভিন্ন ছাত্র, এই আসিফ নাহিদ, ওরা মুভ করতে পেরেছিল আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মাধ্যমে। ওইটা সুযোগ নিয়েছিল শিবিরেই মূলত আসিফ নাহিদদের মাধ্যমে ছাত্র শক্তি করিয়েছিল, টাকা পয়সা দিয়ে নানানভাবে। এভাবে ধীরে 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 শিবির ক্যাম্পাসে অনেক কিছু করতে পেরেছে, যেটা আবরার ফাহাদের মৃত্যু না হলে সেই সুযোগই পেত। এবং ওরই ধারাবাহিকতা এক পর্যায়ে হাসিনার পতন। ক্যাম্পাসগুলোতে শিবির নির্যাতন বা নানান কিছুতে আবরার ফাহাদের মৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা আল্লাহর রহমত। মানে আসলে ওদের কপালে বিপদ আছে এই জন্য। আবার যারা হত্যা করেছে তাদের সবাই এখন ফাঁসির সেলে আছে, তারাও তো আবার রক্ষা পাচ্ছে না। এরকম আবরার ফাহাদের পরিবার, তাদেরকে ডেকে দেখেন, জামাত ইসলামের মহাসমাবেশে আবরার ফাহাদের পরিবার যায়। বুঝতে হবে জিনিসটা কি। আবরার ফাহাদ আসলেই শিবির। শিবির হত্যার পরিণতি কি হতে পারে ক্লিয়ার? হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে শিবির হত্যা করে, আর শিবির হত্যার কথা এখন আবার বলছে ছাত্রদল। ওদের যে কি হবে। 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা অসাধারণ। এর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস রাজনীতির চূড়ান্ত হিসাব নিকাশ নেবেন, সব হিসাব নিকাশ চুকাবেন। এবং এই ঘটনার প্যারালাল বিএনপির সব আকামের প্রোফাইলিং করা হবে। 24 জুলাই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তো এইভাবে তালিকা করায়, এটা দেখেন, একে একে আওয়ামী লীগের হাত পা যেভাবে বাধা হচ্ছে, কোনোদিন আর আওয়ামী লীগ ফিরতে পারবে না, কোনোদিন না। আন্তর্জাতিকভাবে অলরেডি গণহত্যাকারী দল হিসেবে হাসিনা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আপনারা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রিপোর্ট দেখেছেন যে হাসিনা গণহত্যাকারীর নির্দেশদাতা। আল জাজিরা রিপোর্ট দেখেছেন, বিবিসি, আল জাজিরা, অমুক তমুক, কত কিছু। তাতে কি হচ্ছে? হাসিনার রাস্তা সারা পৃথিবীতে বন্ধ হয়ে যাচ্ছে। ভারতেও এখন আর মুভ করতে পারছেন না। আওয়ামী লীগের লোকজন একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, কিন্তু মোদি করতে দেয়নি। তার মানে মোদি যদি করতে না দেয়, ভারতে বসে রাজনীতি করতে দিবে না, জাস্ট কোন রকম জীবন নিয়ে আসো থাকো। তাও আবার কখন ফেরত দেয় বলা যায় না। তাহলে বুঝলেন যে এদের সারা পৃথিবী বন্ধ। আর বাংলাদেশে সব আকামের প্রোফাইলিং করে এমন অবস্থা করা হবে, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। আজকে যে আওয়ামী লীগের ছেলেটার বয়স 25 বছর, এর জীবদ্দশায় আওয়ামী লীগ ফিরতে পারবে না। 75 বছর বাঁচলো, এর জীবনে আওয়ামী লীগ নৌকায় ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ আসবে না। এটা আমরা হতে দিব না, ক্লিয়ার কথা। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা আওয়ামী লীগ করেছে, যারা পালিয়েছে, তাদের লাশ বাংলাদেশে আসবে না, মানুষ জুতা মারবে লাশে। এবং এদের অনেকের ভাগ্যে জানাজা জুটবে না। হিন্দু রীতিতে পোড়ানো হতে পারে, অথবা মেডিকেল কলেজে
এদের লাশ পড়ে থাকবে, এক পর্যায়ে কঙ্কাল হয়ে মেডিকেল স্টুডেন্টরা ওই লাশ দিয়ে, ওই কঙ্কাল দিয়ে গবেষণা করবে বা তাদের যে পড়াশোনা সেটা চালাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো ইউনূস সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আওয়ামী লীগের হাত পা চূড়ান্তভাবে বাধা হচ্ছে, এদের আর কোনো অপশন থাকছে না। নিষিদ্ধ তো করা হয়েছে, নিষিদ্ধ না করলেও এদের রাজনীতি আর ফিরত না। প্রধান উপদেষ্টা ছাত্রলীগ সন্ত্রাস সামনে বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে 24 জুলাই গণঅভ্যুত্থান আগে আওয়ামী লীগ তার সংগঠন দলীয় সন্ত্রাসীদের হামলা নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনায় তদন্তের অনুরোধ জানায় শহীদ আবরার ফাহাদের পরিবার। হ্যাঁ, এটাই হবে। এতে দেখবেন যে আওয়ামী লীগের ওই শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বিচার তো ট্রাইব্যুনালে হবে, এর বাইরে আওয়ামী লীগের একদম উপজেলা পর্যায় পর্যন্ত যারা আকাম করেছে প্রত্যেকের গড়ে 10 বছর করে জেল হবে। প্রত্যেকের এতগুলো মামলা আছে বা এতগুলো মামলা করার সুযোগ রয়েছে। অতএব সব দিক থেকে আওয়ামী লীগের রাস্তা বন্ধ। আওয়ামী লীগ কিন্তু অলরেডি পালাতে শুরু করেছে। দর্শক, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট, আওয়ামী লীগের অফিসিয়াল টেলিগ্রাম ও ফেসবুক চ্যানেল ছাড়া নিরাপত্তার সাথে সব টেলিগ্রাম গ্রুপ কর্মীরা লিভ করুন। মানে যে যার অবস্থান থেকে পালাও, সব জায়গায় নাকি বিএনপি জামাত ঢুকে গেছে, তার মানে আবারও পালাচ্ছে আওয়ামী লীগ। বুঝতে পারছেন? মজা না?